নমস্কার, নিউজ লাইভ বাংলা সাফ কথায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সাথে এবং আজকে সাফ কথাতে আলোচনা হবে অসম কেন্দ্রিক। যেমনটা ঠিক গতকালকে ছিলাম আমরা, বাংলাতে ভোটের পূর্বে প্রার্থী তালিকা একেবারে প্রকাশ, তবে এবার অসমে এখনো পর্যন্ত বিজেপির প্রার্থী তালিকা প্রকাশকে কেন্দ্র করে চড়ছে ক্রমশ জল্পনা। হয়তো আর মাত্র কিছুক্ষণ, হয়তো আর মাত্র কয়েকটা ঘন্টা, কয়েকটা সেকেন্ড, তারপরে প্রার্থী তালিকা প্রকাশ হয়ে যাবে বিজেপির। কিন্তু সেই তালিকাতে কি থাকবে, কতটা চমক থাকবে তা নিয়ে একের পর এক প্রশ্ন। আমি আসবো আলোচনাতে, তবে তার আগে বিজেপির প্রার্থী তালিকার যে সম্ভাব্য বেশ কিছু নাম উঠে আসছে তা নিয়ে যে গ্রাফিক্স রয়েছে, সেই গ্রাফিক্সের প্লেটে আমি একটু দেখানোর চেষ্টা করব যে বিজেপির যে প্রার্থী তালিকা এখনো পর্যন্ত মনে করা হচ্ছে, যেমনটা জালুকবাড়ি কেন্দ্র একেবারে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার গড়, সেই গড়ে মুখ্যমন্ত্রী লড়ছেন। এবং জাগি রোড পীযূষ হাজরিকা একেবারে তাঁরও সেই কেন্দ্র, সেখানে পীযূষ হাজরিকার নাম উঠে আসছে এখনো পর্যন্ত। নলবাড়ি জয়ন্ত মল্ল বড়ুয়া সম্ভাব্য প্রার্থী এখনো পর্যন্ত নলবাড়ি থেকে। এছাড়াও পরবর্তীতে গোলাঘাট, সেখানে অজন্তা নিয়োগ, তিনিও এখনো পর্যন্ত প্রার্থিত্ব দৌড়ে এগিয়ে রয়েছেন। অন্যদিকে রামকৃষ্ণনগর, সেখানে বিজয় মালাকারের নাম উঠে আসছে এখনো পর্যন্ত। যদি আমি একটু অন্যান্য সাইডেও যাই, লক্ষ্মীপুর, সেখানে কৌশিক রায়ের নাম উঠে আসছে এখনো পর্যন্ত। সম্ভাব্য নাম যদিও বলতে পারি কাটেগোড়া কমলাক্ষ দে পুরকায়স্থ, সদ্য তিনি বিজেপিতে যোগদান করেছেন আনুষ্ঠানিকভাবে এবং তিনি টিকিট পেতে পারেন বলে সম্ভাবনা। রাঙাপাড়া কৃষ্ণকমল তাঁতি, রাঙাপাড়া থেকে প্রার্থিত্ব দৌড়ে এগিয়ে অনেকটাই। ঢিংখং বিমল বরার নাম উঠে আসছে ঢিংখং থেকে এখনো পর্যন্ত। অন্যদিকে দাঁড়িয়ে ধেমাজি, সেক্ষেত্রে রনজ পেগুর নাম এখনো পর্যন্ত চূড়ান্ত রয়েছে। অন্যান্য যদি আমি কেন্দ্রের দিকে তাকাই, ভবানীপুর সর্বক, সেখানে রঞ্জিত দাসের নাম উঠে আসছে এখনো পর্যন্ত। এছাড়াও অন্যান্য যে কেন্দ্র ঢেকিয়াজুলি, অশোক সিংহল এখনো পর্যন্ত সম্ভাব্য প্রার্থীর তালিকায় এগিয়ে রয়েছে। নদুয়ায় পদ্ম হাজরিকার নাম এগিয়ে রয়েছে এখনো পর্যন্ত। আমি এবার প্রার্থিত্ব যে সম্ভাব্য তালিকা তুলে ধরলাম, তবে এবার চলে যাব আলোচনাতে। আমার সাথে এই মুহূর্তে জুড়ে গেছেন তিন অতিথি রয়েছেন, বিজেপি, তৃণমূল এবং কংগ্রেস। তিন অতিথি রয়েছে, আমি স্টুডিওতে স্বাগত জানাবো। আমার সাথে তৃণমূলের থেকে রয়েছেন অভিজিৎ মজুমদার, আমি অভিজিৎ দাকে স্বাগত জানাচ্ছি। ভার্চুয়ালি আমার সাথে জুড়ে গেছেন আইনজীবী, বিজেপির হয়ে তিনি প্রতিনিধিত্ব করবেন এই অনুষ্ঠানে, শুভ্রজ্যোতি সরকার রয়েছেন আমার সাথে। শুভ্রজিৎ দা, স্বাগত জানাচ্ছি। এবং একই সাথে কংগ্রেসের থেকে হোজাই থেকে জুড়ে গেছেন আমার সাথে বিশ্বজিৎ দত্ত। বিশ্বজিৎ দা, স্বাগত জানাচ্ছি আপনাকে। কংগ্রেসের থেকে এই মুহূর্তে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমি আলোচনা শুরু করব, তবে আলোচনার শুরুতেই আমি একটু বিজেপি বা আইনজীবীর কাছেই যাব। শুভ্রজিৎ দা, আজকে বিজেপির সম্ভাব্য প্রার্থী তালিকা আসতে চলেছে, আর মাত্র হয়তো কয়েকটা ঘন্টার অপেক্ষা, তারপরে পরিষ্কার হয়ে যাবে চিত্র যে কারা কারা টিকিট পাচ্ছেন, কারা কারা পাচ্ছেন না। যদি এখনো পর্যন্ত আমি জানতে চাই যে এই যে বিজেপির তালিকা, সেক্ষেত্রে কোন বিষয়ের উপর ভিত্তি করে প্রার্থী বা টিকিট দেওয়া হচ্ছে? সবাইকে ধন্যবাদ জানাই সুপ্রীতি, তোমাকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। দেখুন, আজ তো আমরা জানতে পারলাম যে আজ প্রার্থী তালিকা ঘোষণা করবে ভারতীয় জনতা পার্টি, এবং আজকে হতে পারে বা কালকে হতে পারে। এবং আমরা একটি ভালো এবং স্বচ্ছ ভাবমূর্তি থাকা ব্যক্তিদেরই ভাববো যে ওনাদেরকেই দল টিকিট দিবে। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে আমাদের যে আসামের যে যশস্বী মুখ্যমন্ত্রী রয়েছেন, যার নেতৃত্বে আমরা আমরা যারা আসামের রাজ্যের বাসিন্দারা আছি, আমরা দেখেছি কি পরিমাণে উন্নতি হয়েছে। শুধু গুয়াহাটির কথাই নয়, সমগ্র আসাম জুড়ে উনি যেভাবে উন্নয়নের ছোঁয়া দিয়েছেন। আর গুয়াহাটির কথা বললে তো আর আজ গুয়াহাটিকে বড় বড় শহরের সাথে কম্পেয়ার হচ্ছে। তাই আমি ভাবি যে আসামের জনগণ মাননীয় মুখ্যমন্ত্রীর মধ্যে সঙ্গে রয়েছেন, এবং মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে নির্বাচন হবে এবং ওনার নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি ভালো ফলাফল করবে। বেশ, মুখ্যমন্ত্রীর নেতৃত্বে তার মানে লড়তে চলেছে অসমে বিজেপি এবং টিম হিমন্ত, এক প্রকার আমরা যদি নাম দিই। আমি একটু কংগ্রেসের কাছে যাব, এই মুহূর্তে বিশ্বজিৎ দা রয়েছেন আমার সাথে। বিশ্বজিৎ দা, আপনি শুনতে পাচ্ছেন? বিশ্বজিৎ দা, শুনতে পাচ্ছেন? না, আমি অভিজিৎদার কাছে যাবো। অভিজিৎদা, এই মুহূর্তে রাজ্য রাজনীতি জমে উঠেছে, আপনি তৃণমূলের থেকে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি হিসাবে। এবার তৃণমূলের গতকালকে আমরা যেটা সংবাদ পরিবেশন করেছি যে সুস্মিতা দেব তিনি জানিয়েছেন যে তৃণমূলও প্রার্থী দিতে চলেছে অসমের ক্ষেত্রে। কোন কোন আসনে প্রার্থী দেবেন? দেখুন, এইটা আমাদের স্কুটনি কমিটিতে গেছে, আমরা 41টা সিটে প্রার্থী দেবো ঠিক করেছি। এখন স্কুটনি কমিটি এটা দেখে আমাদের দেবে। তবে
এটা ঠিক যে আমরা জোরদার লড়াই করব, আর এমন কোনো জায়গায় আমরা প্রার্থী দেব না যাতে বিরোধী শক্তি ক্ষতিগ্রস্ত হয়। আমরা চেষ্টা করব, আমাদের মোটো হচ্ছে যে বিজেপিকে কিভাবে আমরা ফাইট করতে পারি, কিভাবে হারাতে পারি। তো সেই অনুসারে আমাদের প্রার্থী ঠিক করে আমাদের হাইকমান্ড, আমাদের মাতা মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি এটা স্কুটির মাধ্যমে কালকের ভেতরে প্রার্থী ডিক্লেয়ার হয়ে যাবে। বিজেপি সেক্ষেত্রে 89 আসনে প্রার্থী দেবে, আর আপনারা বলছেন যে 40-41টি আসনে প্রার্থী দেবেন। কি মনে হচ্ছে এই 40-41 আসনে প্রার্থী এবং সব মিলিয়ে বিজেপির সাথে প্রতিদ্বন্দ্বিতায় আপনারা এগোতে পারবেন বা জিততে পারবেন? দেখুন, আমরা চেষ্টা করছি যে আমাদের এখানে তৃণমূল কংগ্রেস একটা সুন্দরভাবে প্রতিষ্ঠিত হোক। আমরা কিন্তু মিনিস্ট্রি করার জন্যে বা গভর্নমেন্ট করার জন্যে সেইভাবে আমরা প্রার্থী দিচ্ছি না। আমরা জানি যে এটা আমাদের পক্ষে সম্ভব না, কিন্তু আমরা ভবিষ্যতে যাতে এই তৃণমূল কংগ্রেস একটা প্রধান বিরোধী দল হয় তার জন্য চেষ্টা করব। এবং আপনি দেখছেন যে কংগ্রেস ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে, তো তার বিকল্প হিসাবে তৃণমূল কংগ্রেসই আছে। তৃণমূল কংগ্রেস আপনার ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম পার্লামেন্টারি দল। এই কারণে তৃণমূল কংগ্রেস খুব ভালো মতো বাছাই করে প্রার্থী দিয়ে প্রধান বিরোধী দল হিসাবে পরবর্তী ইলেকশনে আমরা যাতে পার্টিসিপেট করতে পারি তার জন্য চেষ্টা করছি। বিশ্বজিৎ, কি মনে হচ্ছে যে তৃণমূল আজকে দাবি করছে তারাও প্রার্থী দেবে এবং লড়বে, একই সাথে বিজেপির সাথে টক্কর দিতে প্রস্তুত তৃণমূল রয়েছে, কতটা পারবেন? সুব্রজিতা, পশ্চিমবঙ্গের একটি দল এবং সেই দলে রিপুন বোরা মহাশয় বর্তমান কংগ্রেসের নির্বাচন পরিচালনা সমিতির চেয়ারম্যান। তিনিও তৃণমূল কংগ্রেসের ছিলেন, কিন্তু তিনি একটা জিনিস বলেছিলেন যেটা আমি উনার সাথে একমত, যে উনার যেটি দল তৃণমূল কংগ্রেস সেটা আসামে কোনো প্রভাব বিস্তার করতে পারেনি এবং পারবেও না ভবিষ্যতে। কিন্তু যদি তৃণমূল কংগ্রেস এখানে প্রার্থী দিয়েছে, আমি মনে করব যে বিজেপির কংগ্রেসের ভোট কেটে বিজেপিকে সহায় করার জন্য বিজেপি এখানে প্রার্থী দিচ্ছে আমার মনে হয়। আমি একটু কংগ্রেসের উত্তর নেব। বিশ্বজিৎ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনছি। বিশ্বজিৎ, কংগ্রেসের এই মুহূর্তে যদি দেখি একের পর এক ঘর ভাঙছে, মানে আজকের দিনেরও যদি আমরা ছবিটা দেখি গত কয়েকটা দিন ধরে, কেন এই হাল? কেন সকলে এই কংগ্রেসের হাত ছেড়ে দিচ্ছে বলুন তো? কি সমস্যা আপনাদের দলের? দেখুন, প্রত্যেকবারই 5 বছর পর পর নির্বাচন আসে, কিন্তু নির্বাচনের পর দেখা যায় যারা টিকিট থেকে বঞ্চিত হন তারা নিশ্চয়ই তারা ব্যক্তিগত স্বার্থের জন্য নির্বাচনের টিকিট না পেয়ে তারা মোহভঙ্গ হয়ে দল ছাড়েন। সেটা বিজেপি বলুন আর কংগ্রেস বলুন, সব দলেই কিন্তু সেই দল ত্যাগের হিড়িক পড়ে সববারই। কিন্তু বর্তমান যদি দেখা যায়, আমাদের ভূপেন বোরা মহাশয় যখন দল ছাড়লেন তখন দলটাতে দেখা গেল উনি বিজেপির এজেন্ট ছিলেন একদম 100%। এবং প্রদ্যুৎ বড়ুলের কথা যদি আমরা দেখতে পারি, ওনার দলের সাথে কিছু একটা অমিল ছিল, মতের অমিল ছিল। দল যতটুকু পেরেছে সেটা প্রশমন করার চেষ্টা করেছে, কিন্তু তিনি কেন দল ছেড়ে গেলেন? যাকে কংগ্রেস দল চারবার ওনাকে বিধায়ক বানিয়েছে, 3বার তিনি 15 বছর একটানা মন্ত্রী ছিলেন, তারপর তিনি 2বার সাংসদ ছিলেন, সংখ্যালঘু এলাকা থেকে ওনাকে হিন্দু হিসেবে ওনাকে প্রার্থী করা হয়েছিল। গতিকে রাজনীতিতে অসম্ভব কিছু নেই, দল ছাড়া দল ত্যাগ করা, আসা যাওয়া, আয়ারাম গয়ারাম সংস্কৃতি চলছে এবং চলবে, এ ধরনের সবকিছু থাকবে। কিন্তু আমরা কংগ্রেস দল একটি মহাসাগর। আমাদের দলে আপনারা যদি স্বাধীনতার পর থেকে যদি আপনারা দেখেন, অনেকেই দল ছেড়েছেন। নেতাজি সুভাষচন্দ্র বসু দল ছেড়েছেন, কিন্তু কংগ্রেস তাকেও সম্মান দিচ্ছে। কিন্তু শরদ পাওয়ার যখন দল ছাড়েছেন উনি কিছু করতে পারেননি, এখন তিনি কংগ্রেসের সাথে শরিক আছেন। প্রণব মুখার্জি দল ছেড়ে স্বাধীনতার পর থেকে দল ছাড়া এবং 2026-এ দল ছাড়া কোনো কিছুতেই আপনাদের কোনো প্রভাব পড়বে না বলেই কি দাবি করছেন? হ্যাঁ, নিশ্চয়ই প্রভাব পড়বে না। কেন কি লোকসভা থেকে তাকে ইস্তিফা দিতে হবে, এন্টি-ইলেকশন ল, কিন্তু কংগ্রেস সেখানে হিমন্ত বিশ্ব শর্মা নিজেও বলেছে যে নগাঁওতে আমরা জিততে পারবো না, সেখানে এমপি সিট আমরা হারাচ্ছি না। এবং কংগ্রেসের যদি আমরা যদি উজান অসমে যদি দেখি বা উত্তর অসমে যদি দেখি, সেখানে কিন্তু কংগ্রেসের একটা অনেক ঢেউ রয়েছে সেখানে। কেন কি সেখানে খিলঞ্জিয়া মানুষরা, নাগরিকরা বিজেপির অপশাসন এবং মাটি মুখ্যমন্ত্রীর পত্নীর যে সমস্ত জমি কেলেঙ্কারি, সিন্ডিকেট, ব্রয়লার মুরগি থেকে শুরু করে কয়লা,
কয়লার সিন্ডিকেট, সবজির সিন্ডিকেট, এই বিভিন্ন ধরনের সিন্ডিকেটের বিরুদ্ধে কিন্তু জনগণ এককাট্টা হয়েছে। কিন্তু নির্বাচনে আজকের দিনেও যদি আমরা ইলেকশন নির্বাচন হয়, তারপর আমরা কিন্তু 70টার উপর সিট আমরা আসন দখল করতে পারবো। এবং আগামী ইলেকশন তো আর বেশি দিন নেই, 9 এপ্রিলে, তার মধ্যে দেখবেন আরো আমাদের 10টা সিটের মতো বাড়বে। সুপ্রজিৎ দা, কংগ্রেসের এই আশা এবং তাদের যে কনফিডেন্স, কি বলবেন? আমরা তো একটা জিনিস পরিষ্কার যে বর্তমান আসামের পরিপ্রেক্ষিতে আমরা যা দেখতে পাচ্ছি, শুধু আসাম না, পশ্চিমবঙ্গ একই অবস্থা। ওনাদের কংগ্রেস দলের তো আজ ওনাদের নেতৃত্বহীন হয়ে গেছে। হ্যাঁ, কারণ ওনাদের দলের নেতৃত্ব যারা আছেন ওনারা সবাই ওনাদের দল ছেড়ে দিচ্ছেন, কারণ ওনাদের দল একটি বিশেষ ধর্মীয় দল হিসেবে পরিণত হচ্ছে, যার দরুন বাকি ধর্মের যারা নেতা নেত্রীরা আছেন ওনারা অসুরক্ষিত ভাবে আছেন, এবং তার জন্য একে একে ওনাদের দলের যারা নেতৃত্বরা রয়েছে ওনারা দল ত্যাগ করতে বাধ্য হয়ে যাচ্ছেন। এবং তৎসঙ্গে আরেকটা জিনিস আমাদেরকে দেখতে হবে যে নেতা নেত্রী শুধু না, সাধারণ মানুষরা উন্নয়নের সাথে থাকেন, এবং এত বছর 15 বছর ওনারা আসামে শাসন করেছেন, আসামে কি উন্নয়ন করেছেন সেটা যদি ওনারা বলেন, তাহলে এই 5 বছরের সাথে ওনাদের 15 বছর কি আরো বেশি হিসাব করলেও ওনারা তুলনা করতে পারবেন না। কারণ আজকের ডেটে যদি আপনি দেখেন, কেন্দ্রে ওনাদের সময়ও কেন্দ্রে ওনাদের দলের সরকার ছিল, কিন্তু আজ এই 5 বছরে আসাম, উত্তর পূর্ব তৎসঙ্গে সমগ্র ভারতবর্ষের আজ স্ট্যান্ড পুরো বিশ্বের সামনে যা হয়েছে, তার কার নেতৃত্বে হয়েছে, কিভাবে হয়েছে, সেটা ভারতবর্ষের জনগণরা দেখতে পাচ্ছে। অভিজিৎ দা, সুব্রজিৎ দা দাবি করছেন যে তৃণমূল প্রার্থী দিক বা যাই করুক না কেন, তারা কংগ্রেসের ভোট কেটে বিজেপিকে সুবিধা বাড়িয়ে দেবে, সত্যি কি তাই? দেখুন, তৃণমূল কংগ্রেসই প্রধান বিরোধী দল হবে সেটা সবাই এখন বুঝে গেছে। আজকে প্রদ্যুৎ বদলের মতো এত বড় একটা লিডার, যে নাকি তরুণ গগৈ স্যারের ছিল, ইলেকশন এজেন্ট ছিল, নিজের সিট ছেড়ে তরুণ গগৈ স্যারকে জিতিয়েছিল, এবং তার ছেলের, আমি যতটুকু শুনেছি টিভির মাধ্যমে, তার ছেলের দাম্ভিকতার জন্যে প্রদ্যুৎ বদলের মতো লিডারকে, প্রদ্যুৎ বদলের মতো মহা লিডার, শুধু না মহা লিডার, খুব বড় ধরনের লিডার, ন্যাশনাল লিডার, ওয়ার্ল্ড, পৃথিবীর যে কোনো জায়গায় গেছে, যেখানে ডিবেট হয়েছে খুব সুন্দরভাবে ডিবেট করেছে, খুব সুন্দরভাবে ভারতকে তুলে ধরেছে। সেরকম একটা লোককে, একটা জেনুইন লোককে, একটা জেনুইন প্রোডাক্টকে যখন কংগ্রেস ধরে রাখতে পারলো না তাদের নিজস্ব দাম্ভিকতার জন্যে, তাহলে কংগ্রেসের লাস্ট পেরেকটা প্রদ্যুৎদা পুঁতে দিয়েছে। এরপর আর কংগ্রেস আমার মনে হয় না, যেরকম ওয়েস্ট বেঙ্গলে একটাও সিট পায় না, কংগ্রেস শেষ। এখন আসামেও ওই হয়তো কয়েকটা তাদের নিজস্ব যেটা কয়েকটা সিট নিজস্ব, মানে কি, মানে কোনো একটা দিক থেকে হয়তো পাবে, কিন্তু কংগ্রেস শেষ হয়ে যাবে। এবারে কংগ্রেসের জায়গাটা প্রবল বিরোধী দল হিসাবে তৃণমূল কংগ্রেস আসবে। আর এটা তো কোশ্চেনই নেই যে বিজেপির সঙ্গে তৃণমূল কংগ্রেস খেললে কংগ্রেসের ভোট কমে যাবে। তার মানে তাদের মানসিকতাটাই হচ্ছে যে আমরা পরাজিত হয়েছি, তার মানে পরাজয় বরণ করছে। আজকে তৃণমূল কংগ্রেস একটা সেকেন্ড লার্জেস্ট পার্লামেন্টারি পার্টি, তো তারা তো সিট দেবেই। তারা তো অনেক ধৈর্য ধরে কম সিট দিয়েছিল, দেখছিল যে বিরোধী শক্তি অল্প শক্ত হয় কি না, কিন্তু যখন দেখছে যে বিরোধী শক্তি টোটালি ফেলিওর, আমরা তো ভুল করেছি। আমরা যদি আগে ভাবতাম যে কংগ্রেস এইভাবে শেষ হয়ে যাচ্ছে, তাহলে আমরা এখানে 126টা আসনে সিট দিতাম, তখন আমরা প্রধান বিরোধী দল হিসাবে আমরাই থাকতাম। সুব্রজিৎ দা, সুব্রজিৎ দা, না, যোগাযোগ হয়তো বিচ্ছিন্ন। আমি একটু বিশ্বজিৎদার কাছে যাবো। বিশ্বজিৎদা, শুনতে পাচ্ছেন? বিশ্বজিৎদা, কংগ্রেসের আর কোনো বিরোধী যে তকমা, সেই তকমাটাই থাকবে না, যেটা তৃণমূল কংগ্রেস এবার নিয়ে নেবে। কারণ যেভাবে আপনাদের দল ভাঙছে, যেভাবে কোনো নেতৃত্বই আর থাকলো না টিকে, কাদেরকে নিয়েই বা প্রচার করবেন?
এখন তৃণমূল কংগ্রেস নেতা যা কিছু বলছেন, ওনাদের কোনো সংগঠন নেই, ওনাদের কোনো অস্তিত্ব নেই, সেখানে ওদের বড় বড় কথা বলা উচিত নয়। কিন্তু আমাদের বলছেন আপনারা মুখ্য বিরোধী দল আমরা থাকবো কিনা, না আমরা সরকার করতে যাচ্ছি, এটা এক প্রকার নিশ্চিত। আপনারা যদি সদিয়া থেকে ধুবড়ি, বরাক থেকে ব্রহ্মপুত্র উপত্যকা ঘুরে বেড়ান, তারপরে দেখবেন কংগ্রেসের পক্ষে একটা হাওয়া বইছে। সেই হাওয়ার নেতৃত্ব নিয়েছেন গৌরব গগৈ মহাশয়। কারণ গৌরব গগৈ মহাশয়ের কোনো দুর্নীতি নেই, কোনো দুর্নীতির ছাপ নেই, উম, কোনো কোনো ক্রাইম রেকর্ড নেই। গৌরব গগৈর নেতৃত্বে দল অনেক সংগঠিত হয়েছে, দল দল অনেক শক্তিশালী হয়েছে। গতিকে জায়গায় জায়গায় যে সমস্ত সিন্ডিকেট এবং বিশেষ করে বাঙালি হিন্দুদেরকে যেভাবে চাকরি, জমির পাট্টা এবং বিভিন্ন বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে, এবং এই যে সরকার, এই সরকার না খিলঞ্জিয়ার সরকার, না হিন্দু বাঙালির সরকার, না না এটা মারোয়াড়ির সরকার, না বিহারি সরকার, না আদিবাসী জনতার সরকার। কারণ এই সরকার হচ্ছে মামামির আমি সরকার। সুব্রজিৎ দার সেখানে অভিজিৎদার বক্তব্য নেব পাল্টা। মুখ্যমন্ত্রী থাকবেন হিমন্ত বিশ্ব শর্মা, এবং সেখানে জমির যত 2 নম্বরই করে মাটি কিনবেন হিমন্ত বিশ্ব শর্মার পত্নী। গতিকে এই সরকার এবার আসবে না। 2026 সালে গৌরব গগৈ মহাশয়ের নেতৃত্বে একটি একটি সুন্দর এবং ভ্রষ্টাচার মুক্ত সরকার এবং সবার সরকার হবে, আমি নিশ্চিত। সুব্রজিৎ দা শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে সুব্রজিৎ দা? না, অভিজিৎ দা। দেখুন, আজকে পশ্চিমবঙ্গে কি হয়েছে? পশ্চিমবঙ্গে কংগ্রেস শূন্য, 35 বছর রাজত্ব করার পর সিপিএম শূন্য। চান্সটা কে নিয়েছে? তৃণমূল কংগ্রেস নিয়েছে। তো এখন আমরা তো কংগ্রেসকে সুযোগ দিচ্ছিলাম যে তোমরা প্রধান বিরোধী দল হয়ে থাকো, জিততে তো পারবে না যা স্থিতি। এই অবস্থায় একসময় তো জেতার মতো একটা পজিশন এসেছিল, কিন্তু একের পর এক ভেটারান লিডার, এটা না যে ছোটোখাটো লিডার। আজকে গৌরব গগৈ তো ছোট ছেলে, বাচ্চা ছেলে, তার থেকে অনেক সিনিয়র, অনেক রাজনীতিতে পাকাপোক্ত, প্রদ্যুৎ বদলে এবং ভূপেন বড়া ডাঙরিয়া, তার আগে আগের প্রেসিডেন্টও গেছে। এখন কথা হচ্ছে যে তারা যদি নিজেদের মধ্যে নিজেদেরকে ঠিক রাখতে না পারে, তাহলে পশ্চিমবঙ্গের মতো কংগ্রেসও জিরো হবে, আর তৃণমূল কংগ্রেস প্রধান বিরোধী, বা তৃণমূল কংগ্রেস নেক্সট ইলেকশনে শাসন করতে পারবে। এবার তো আমরা সেই ফিগারে নেই। আমাদের নেক্সট লোকসভা ইলেকশনে আপনি দেখবেন যে তৃণমূল কংগ্রেস 5 থেকে 7টা সিট নিয়ে বিপুল ভোটে। আমি আবার চলে যাব আলোচনার মধ্যে, ঠিক যেমনটা আমি বিরতির আগেও শুনছিলাম অভিজিৎ দা, অর্থাৎ তৃণমূলের হয়ে তিনি দাবি করছেন যে বিরোধী তকমাটুকু হারিয়ে ফেলবে এবার কংগ্রেস। যেমনটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হয়েছে, এই রাজ্যের ক্ষেত্রেও ঠিক তেমনটাই হবে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। আমি কংগ্রেসের উত্তর তো নেবই, তবে তার আগে সুব্রজিৎ দা, অনেকক্ষণ ধরে কংগ্রেস এবং বিজেপির আমরা প্রতিক্রিয়া পাচ্ছি, তবে বিজেপিকে হারানোর স্বপ্ন এই দুই রাজনৈতিক দল বিরোধীদের রয়েছে, কতটা মনে হচ্ছে সেই স্বপ্ন পূরণ হবে? দেখুন, পশ্চিমবঙ্গে তো আমার আমার বিশ্বাস যে সেখানে জাতীয়তাবাদী বা রাষ্ট্রবাদী, বিশেষ করে রাষ্ট্রবাদী দলের সরকার হবে। কারণ সেখানে লোকরা জেগেছে এবং সেখানের লোকরা এই এই ভাতার উপর ভিত্তি করে এই সব দলকে আর ক্ষমতায় আনবে না বলে দৃঢ় প্রতিজ্ঞা নিয়েছে। এবং আমার বিশ্বাস যে যে প্রার্থী তালিকা আমরা ভারতীয় জনতা পার্টি আপনার কথাটা আগের বারও নরেন্দ্র মোদী আর অমিত শাহ ভেবেছিল তারা হচ্ছেন গিয়ে যে ডাইনামিক 200 পার এবং হয়ে গেছে, সেখানে পগার পার, এবারে ক্যান্ডিডেটই 50-এর কম বিশেষ পাবে, করে আমরা মিলিয়ে নেবে। দেখেছি যুব সমাজকে প্রাধান্য দেওয়া হয়েছে। হ্যাঁ, যুব সমাজকে প্রাধান্য দেওয়া হয়েছে, পশ্চিমবঙ্গের অধিবক্তাদের সুযোগ টিকিটে দেওয়া দিতে হয়েছে, পারেনি। ডক্টরদের সুযোগ পশ্চিমবঙ্গ দেওয়া নিয়ে হয়েছে, কথা বলে লাভ একটা নেই, স্বচ্ছ আসাম নিয়ে ভাবমূর্তি কথা। থাকা ব্যক্তিদেরকে প্রার্থী করা হয়েছে। হ্যাঁ, তার বিপরীতে যদি আমরা দেখি কিছু কিছু দল রয়েছে যারা যারা টলিউডের স্টার রয়েছে, তাদের তাদের যে পপুলারিটি আছে সেটা ব্যবহার করে নির্বাচনে জয়ী হওয়ার না, সেক্ষেত্রে সুব্রজিৎ দা, এবারে কিন্তু সেই জায়গাটা কোথাও গিয়ে তৃণমূল একটু কমই দেখিয়েছে। যদি আমরা দেখি তালিকাটা, সেক্ষেত্রে কিন্তু স্টার ফেস খুব একটা রইলো না। না, স্টার ফ্যাক্টর রইলো না, কিন্তু আমরা যদি পার্লামেন্টেও দেখি বা উনাদের দলের কার্যক্রম দেখি, দেখুন উনারা তো এবার দলের টিকিট দেন নাই কাঞ্চন মল্লিককে বা অন্যান্য যারা অ্যাক্টর রয়েছেন উনাদেরকে দেন নাই, কিন্তু উনারা এক্সিস্টিং এমএলএ ছিলেন। এবং আমরা দেখতে পাই কি নির্বাচনী প্রচারে উনারা স্টারদেরকে ব্যবহার করেন। দেখুন, আজ সবাই করে, স্টারদের সবাই। দেখে কিছু কিছু এলাকার লোকরা ভোট দিচ্ছে, কিন্তু আজ এই যে নির্বাচন আসছে,
কিছুদিন বাকি রয়েছে। সেই নির্বাচনে আমার বিশ্বাস যে পশ্চিমবঙ্গের যুব সমাজ, ছাত্র সমাজ, মহিলারা, মাতৃরা এবং বয়োজ্যেষ্ঠ লোকেরা, ব্যবসায়ীরা সবাই সর্বসম্মিলিতভাবে একটি রাষ্ট্রবাদী সরকার গঠন করবে, যারা পশ্চিমবঙ্গের উন্নতির জন্য কাজ সুপ্রজিৎ, করবে। আমরা যদি আজকে পশ্চিমবঙ্গে অসমের কথা বলি, যদিও আজকে আমরা পুরোপুরি অসম কেন্দ্রিকই আলোচনা রাখছি, যেখানে বরাক থেকে ব্রহ্মপুত্র, এই যে কংগ্রেসের একটা তো ভাঙন তো ধরেইছে। আসামের কথা দেখুন, আমি আসামের লোক, আসামের কথা বলতে তো আমার সবসময় ভালো লাগে, কারণ আসামের উন্নতি, আসাম সমগ্র ভারতবর্ষের মধ্যে একটা ডাইনামিক স্টেট হিসেবে দাঁড়িয়েছে এবং আসামের এক্সাম্পল অন্যান্য উন্নয়নশীল রাজ্যগুলোতে দেওয়া হচ্ছে। আজ আমরা সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রির কথাই বলি, সমগ্র ভারতবর্ষের মধ্যে আসামের মরিগাঁও জেলার জাগিরোডে লাগানো হয়েছে। তো এইসব যদি আমরা দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে আসামের আমাদের দেনার রাজ্যের কথাটাও বলেন স্ট্যান্ডার্ড কোথায় গিয়ে যে দাঁড়িয়েছে। 16,000 থেকে এবং 1.5 আমাদের লক্ষ রাজ্যের এই হাজার কোটি টাকা নিয়ে উন্নয়নের গেছে যে পার মূল ক্যাপিটাল, হর্তাকর্তা, পার যিনি মানুষের। যার সৌজন্যে আজকে আজ জন্ম আসাম নিলেই পরিপূর্ণ, 40,000 টাকা যার তার উপরে সৌজন্যে স্বচ্ছ দেনদারি হবে, চাকরি সেটাও পাচ্ছে বলুন। যুব সমাজ, সেই ডাইনামিক ধার ব্যক্তি করে হচ্ছেন গিয়ে ডক্টর ধার হিমন্ত করে বিশ্ব আমিও শর্মা। 5 তলা বাড়ি বানাতে পারি, আর আমি 5 তলা বাড়ি বানালে সেটা ব্যাংক কেড়ে নেবে যদি আমি ধার শোধ না করতে পারি। তো আসামের অবস্থাও ঠিক সেরকম হবে। আসামে ধার করে রাজ্য চালাচ্ছে, একদিন রাজ্যটা চলে যাবে, রাজ্যটাকে কেড়ে নেবে, কারোর আন্ডারে চলে যাবে। ধার কে দিচ্ছে? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া দিচ্ছে। হ্যাঁ, তো রিজার্ভ রিজার্ভ ব্যাংক ব্যাংক ইন্ডিয়া অফ ইন্ডিয়া যদি দেখে যে যখন আপনি ওনারা ব্যাংক থেকে লোন নেন ক্যাপাবল তখন ধার এই কে দেয়? পয়সা রিজার্ভ ঘোরানোর ব্যাংক জন্য, অফ তাহলে ইন্ডিয়ার তো ব্যাংকগুলোই তো পশ্চিমবঙ্গ দেয়। নিয়েছে ধার। তো আপনি যখন মর্টগেজ রেখে লোন নিচ্ছেন, আপনি যখন ধারটা শোধ করতে পারবেন না, তখন আপনার বাড়িটা যেরকম নিয়ে নেয়, এই রাজ্য সরকার যেভাবে ধার নিচ্ছে, আজকে 16,000 কোটি টাকা থেকে 1,50,000 কোটি টাকা চলে গেছে। এই জিনিসটা মানুষকে ভাবতে লাগবে, আপনাদেরও ভাবতে লাগবে যে একদিন আসামকেও এইভাবে কেড়ে নেবে। এবং আপনাদের যে সরকার রয়েছে সেটার লংজিভিটি আর কিছুদিন রয়েছে, সেটা সমগ্র পশ্চিমবঙ্গ, সমগ্র আসামের মানুষরা আপনি ভালো করে দেখতে জানে। পাবেন, এবং আপনি দেখতে পাবেন যে এবার 50টার বেশি যদি পায়, যদি পশ্চিমবঙ্গে 50টার বেশি বিজেপি সিট পায়, আমি রাজনীতি ছেড়ে দেবো। আমরা রাজনীতি সম্বন্ধে অনেক অভিজ্ঞ, আমরা জানি ওইখানে পশ্চিমবঙ্গের যে অবস্থা, ওইখানে মুখ খুলে লাভ নেই। হাজার চেষ্টা করেছে, বিভিন্ন এজেন্সিকে নামিয়েছে, ইডিকে নামিয়েছে, সিবিআইকে নামিয়েছে, আজকেও ইডি সিবিআই কাজ করছে আপনাদের জন্য। ইলেকশন কমিশনারকে পুরোপুরি তার নিজের দায়িত্বটা ভুলে, শুনুন, আসামে আজকে ইলেকশন কবে ডিক্লেয়ার করেছে? একটা ফেজে ডিক্লেয়ার করেছে 9 তারিখে। তার কারণটা কি জানেন? যদি জুবিন বিহুর পরে ইলেকশন হয়, আপনারা আসামেও ধুয়ে যাবেন। তাহলে উনাদের কেন এত সমস্যা হয়? এই সেটাই তো কারণে বুঝে তো যাচ্ছে না। ইলেকশনের কমিশনের সঙ্গে মিলে মুলে আপনারা 9 তারিখে ইলেকশনের একটা ফেজে ডিক্লেয়ার করেছেন। নমিনেশনের ডেট রেখেছে মাত্র 3 দিন। 3 দিনের মধ্যে একদিন ঈদের ছুটি আর সানডে পড়েছে। সুতরাং আমরা সব জানি কিভাবে ইলেকশন কমিশনারকে ম্যানিপুলেট করে এখানে ভোট করছে। কিন্তু এইরকম ধোঁকাবাজি, এইরকম সরকার বেশি দিন টিকবে না। হয়তো এখন একটা চালাকি করে চলে যাচ্ছে, যেরকম ফুটবল খেলায় অনেক সময় দেখবেন যে ম্যানেজ করে অপোনেন্ট টিমকে কিছু পয়সা দিয়ে, আমরা ছোটবেলায় দেখেছি যখন খেপ খেলতে যেতাম, কাউকে ম্যানেজ করে গোল করে 4টে গোল করে ওই ম্যাচটা জিতে গেল, ট্রফি নিয়ে চলে গেল। আসাম গভর্নমেন্টের অবস্থা এখন ঠিক সেরকম, ম্যানেজ করে চলছে, কিন্তু ম্যানেজ করে বেশি দিন চলবে না। যার নেতৃত্বে আসাম গোল্ডেন টাইম চলছে, উনি হচ্ছেন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, এবং উনার নেতৃত্বে ওই কারণে তো অমিত শাহ বলেছে যে আগে স্বাস্থ্যমন্ত্রী যখন ছিল, আমি একটু কংগ্রেসের থেকে দেখা গেল আমি এবার একটু কংগ্রেসের কাছে বিশ্বজিৎ শুনতে পাচ্ছেন? বিশ্বজিৎ, কংগ্রেস মানেই আমরা যেমনটা আলোচনা করছিলাম যে আপনাদের একের পর এক ভাঙন, অন্যদিকে দাঁড়িয়ে টিকিট নিয়ে এবার কোন্দল শুরু হয়ে গেছে, যে যারা টিকিট পাচ্ছেন না। নির্বাচনে ওনারা কি করেছেন? টিকিট দেওয়ার নাম করে মানুষের কাছ থেকে টাকা নিয়েছেন, ওনারা রাজীব ভবন ভেঙে দিচ্ছে, এইসব অভিযোগ রয়েছে উনাদের। দেখুন, আগামী কালকে হয়তো বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হবে, সেখানে যারা টিকিট পাবেন না তারা যে দল ছাড়বেন না, সেটা কি তার বিজেপির প্রবক্তা মুখপাত্র আমাদেরকে গ্যারান্টি দিতে, নিশ্চয়তা দিতে পারবেন কি? এবং প্রত্যেক দলে, আমি আগেই বলেছি যে দল বদলের একটা হিড়িক পড়ে প্রত্যেক নির্বাচন আসলেই পড়ে। তিনি বলেছেন প্রদ্যুৎ বরদলৈর মতো একজন সাংঘাতিক, একজন বড় নেতা, বড় মাপের নেতা কংগ্রেস ছেড়ে চলে গেছেন। যেহেতু কয়েক মাস আগে রাজেন গোয়েল, একজন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, বিজেপির যখন কিছু ছিল না তখন তিনি 4 বারের সাংসদ, তিনি যখন দল ছেড়ে বিজেপি দল ছেড়ে চলে গেছেন, নিশ্চয়ই বিজেপিরও ক্ষতি হবে।
যে পদ্মুৎ বদলের নিশ্চয়ই খুবই বিজেপিরও বড় ক্ষতি leader হবে। ছিল। গতিকে এর বিজেপির মধ্যে প্রবক্তারা, আপনাদের বিজেপির রাজনীতি নেতারা এত ভুলে গিয়ে এটা লম্পজম্প স্বীকার করে লাভ করতেই নেই। হবে। তাদের দিন শেষ হয়ে গেছে। 2026 সনের বেশি দিন নেই। 4 মে তারিখে দেখবেন এখানে কংগ্রেসেরই সরকার হবে আসামে। যেভাবে দুর্নীতি করেছে হেমন্ত বিশ্ব শর্মা এবং বিজেপি বিজেপি কংগ্রেস বিজেপি হবে, আছে আপনি নাকি? চিফ বিজেপি মিনিস্টার তো হবেন। নেই, বিজেপি তো নেই, বিজেপি তো নেই। ওনারা আগে ঠিক সেটা তো করুন একদম আসামে কার কংগ্রেস সরকার যুক্ত হবে, বিজেপি কংগ্রেসের হবে না আর তৃণমূল কংগ্রেসের হবে। বিজেপি মুক্ত কংগ্রেস। সেখানে ফিল্টারাইজেশন হয়ে গেছে। গতিকে আমাদের লড়াই তো আর বিজেপির সাথে রইলো না। আমাদের লড়াইটা রইলো কই? বিজেপির সাথে লড়াই তো নয়। তাহলে লড়াই কাদের সাথে হচ্ছে আপনাদের লড়াই? খাঁটি কাদের খাঁটি সাথে লড়াই? প্রকৃত কংগ্রেসী এবং তৃণমূলের সাথে উনাদের প্রকৃত লড়াই, কংগ্রেসী এবং উনাদের লড়াই তৃণমূলের সাথে। সত্যি কি তাই? বিশ্বজিৎ দা, লড়াই তাহলে কাদের সাথে যদি বিজেপির সাথে লড়াই না হয়? কংগ্রেসী এবং বিজেপির প্রবক্তারা এসব অন্ধভক্তি ছেড়ে দিন, ছেড়ে দিন। আপনাদের দিন শেষ। আপনাদের কি অস্তিত্ব আছে? আপনারা আপনাদের ডিএনএ থেকে এর এবিপি জন্য করা, বললাম বিদ্যার্থী উনাদের পরিষদ করা, আপনাদের উনাদের লড়াই কংগ্রেসের যুব মোর্চা লড়াই করা, তৃণমূল একজন কংগ্রেসের সাথে, একজন কাউকে কি আপনারা যেটা আহ, অভিবাবু আহ, বলেন। কি বলে ওটাকে বিধায়ক বানাতে পেরেছেন, না আপনারা সাংসদ বানাতে পেরেছেন, না আপনারা মন্ত্রী বানাতে পেরেছেন? এবার দেখবেন আগামীকাল যে প্রার্থী তালিকা ঘোষণা হবে, বিজেপির পুরনো নেতা সিদ্ধার্থ ভট্টাচার্য, অতুল বরা, যারা অভিজ্ঞ রাজনীতিবিদ, তাদেরও টিকিট কাটা যাবে। সেটা সেটা কি প্রশমন করতে পারবে বিজেপি? কংগ্রেসের হারাবার মতো কিছুই নেই। কংগ্রেসের পাওয়ার মতো অনেক কিছু আছে, কিন্তু বিজেপি হারালে বিজেপি ফিনিশ হয়ে যাবে। বিজেপি থাকবে না আসামে। কংগ্রেস সরকার আসার সাথে সাথে হিমন্ত বিশ্ব শর্মাও না বিজেপিতে থাকবে বিষয়টা না। আমার একেবারে প্লেন এন্ড সিম্পল প্রশ্ন, এই মুহূর্তে দাঁড়িয়ে যেভাবে কংগ্রেস সবাই ছাড়ছে, আপনারা প্রচারের ইতিমধ্যে আমরা যে খবর পাচ্ছি বরাক টরাক থেকে, যে প্রচারের গাড়ি পর্যন্ত থামিয়ে দিয়েছেন। কারণ কি, এক একটা করে ছবিকে সরাতে একজন হচ্ছে আর সেই একজন গাড়ি থেকে। চেয়ার কারণ এক সেটাই, একটা সেটা- ক্যান্ডিডেট আপনাদের সেটা- হাত না ছাড়ছে। আপনার জেতার পরে ম্যানিফেস্টো কমিটি যেটা হয়, দেখুন তার চেয়ারম্যান দেখুন ছিল এখানে পদ্মুৎ বদলে। ভূপেন তাহলে বরা তো ভূপেন বরা ম্যানিফেস্টো দল ছেড়েছে। আমরা টাই চেঞ্জ আবার আমাদের করতে হবে দলের ব্যানার যে আপনারা পাল্টেছি জেতার পরে এবং কি আবার কাজ আমরা করবেন। না, হচ্ছে ভূপেন এর বরার পরে পর এবার পাল্টাতে প্রদ্যুৎ চাই। এবার যদি বরদলৈ, এর ঘটনা মাঝে আমাদের নবজ্যোতি নামে তালুকদার, পঞ্চাশ একের পর এক নাম। হ্যাঁ বলুন। এই যে ভূপেন বরা আমার হোক, প্রদ্যুৎ বরদলৈ হোক, নবজ্যোতি তালুকদার হোক, একের পর এক এক নাম আর একের পর এক ফটো সরাতে হচ্ছে আপনাদের। তাহলে প্রচারের দিনে লাস্ট মুখ তাহলে কে? শুধুমাত্র গৌরব গগৈ, এবং তাকে নিয়ে কি তাহলে শুধু প্রচার করবেন আপনারা? দেখুন, সরকার যদি যদি মানুষের মন করে নিয়েছে, মনস্থ করে নিয়েছে যে কংগ্রেস সরকার আনবে, হিমন্ত বিশ্ব শর্মার দুর্নীতির সরকার যদি ছিন্ন ভিন্ন করে দেবে, তাহলে তাহলে প্রচারের কোনো দরকার হয় না। কারণ মানুষ 6 মাস আগেই অন্তত দেখুন, নির্বাচনের একটা প্রসেস আছে ভোটারের মধ্যে। কারণ ইলেকশনের সময় মানুষের মন পাল্টায় না। যারা ভোট দেবে কংগ্রেসকে, তারা 6 মাস আগেই তারা সুব্রজিৎ দা, সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। বলুন যারা বলুন। আমি বিজেপিকে এটাই ভোট দেবেন বলবো যে তারাই এই যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। পোস্টার কিন্তু লাগানো কথাটা হলো, ওঠানো খরচা কিছু হচ্ছে, ফ্লোটিং ওনারা আবার ভোটস প্রার্থীদের থাকে কাছ থেকে যেগুলো 50,000 করে নেওয়া ইলেকশনের উচিত। সময় যারা ভাবে যে ইলেকশনের প্রচার কেমন হবে, ইলেকশনে কি দেবে কি না, অনেক যারা যাচাই করে তারাই 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 সবচেয়ে বেশি বলতে পারবে। আর যেহেতু আমাদের নেতা গৌরব গগৈ, একজন নেতা থাকলে প্রবলেম নেই। বিজেপি তো একজন নেতা। সুব্রজিৎ দা, এত আমি পাল্টা মন্ত্রীর কোনো চাইবো। দাম আছে? না, মন্ত্রীর কোনো সেটাই দাম তো আছে বলবো। আজকের দিনে? তাহলে মন্ত্রীগুলো কি গুয়াহাটির করছে? মতো লাগানো জায়গায় উঠানো মন্ত্রীগুলো যে কংগ্রেসের গ্রামে সেন্টার থেকে খোঁজা গুয়াহাটিতে গ্রামে তোলা কিসের গ্রামে জন্য হচ্ছে। গ্রামে ক্যান্ডিডেট দিল যখন না? ঝগড়া হয়, মারপিট হয়, যদি আপনাদের বিচার মানুষ আদালত ঠিকই যেরকম করে করে, থাকে, যে গুয়াহাটির মতো সেগুলোই জায়গায় এই আপনাদের গাবুরা সেন্ট্রাল যারা গুয়াহাটিতে করছে, ক্যান্ডিডেট পেল না এবং বলে একটা গ্রামের কংগ্রেস গাবুরা ক্যান্ডিডেট দিল এবং না, একটা সেটা বলতে ক্যাবিনেট মিনিস্টারের বলতে দ্বিধা মধ্যে করছেন কেন? বলুন কোনো যে তফাৎ আমাদের নেই আজকের ক্যান্ডিডেটই দিনে। নেই। গুয়াহাটিতে গতিকে যদি এভাবে আপনাদের প্রচারে কে ক্যান্ডিডেট না থাকবে না থাকে, থাকবে সেটা তাহলে নয়। অন্য কংগ্রেস জায়গায় কি কিভাবে করেছে থাকবে? 70 বছরে 55 বছরে সেটা জানে তরুণ গগৈ মহাশয়। 15 বছর কংগ্রেসের জন্য কি করেছেন, গুপ্ত হত্যার সময় কংগ্রেসের কি অবস্থা ছিল, এবং ভারত স্বাধীন হওয়ার সময় ভারতবর্ষের অবস্থা কেমন ছিল, সেটা 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 বেশ জনসাধারণ জানে। বিজেপির কোনো ইতিহাস আছে নাকি যারা যারা বেশ বিজেপির কোনো ব্রিটিশের সাথে ইতিহাস আছে আন্দোলন কি নেই করতে তার ভয় উত্তর পায়, আমি যারা সুব্রজিৎ দার থেকেই স্বাধীনতা নেবো। তবে আন্দোলনে তাদের সময় কোনো আরো একটা ভূমিকা আমার নেই, বিরতির, সেটা আমি তো একটু থামাবো বইয়ের বিশ্বজিৎ পাতায় দাকে, পাতায়। ফিরে আসবো বিরতির সময় এগোচ্ছে। আমি এবার একেবারে বিজেপির থেকে উত্তর নেবো। ইতিমধ্যে সুব্রজিৎ দা, কংগ্রেস এবং তৃণমূল দুজনেই দাবি করছে তারা জেতার জন্য সম্পূর্ণ আত্মবিশ্বাসী। অন্যদিকে কংগ্রেস বলছে যে কোনো ভবিষ্যৎ বা কোনো অতীত নেই নাকি বিজেপির। সুব্রজিৎ দা, না দেখুন, আমাদের রাজ্যে তো বিরোধী দল শক্তি, বিরোধী দল বলতে নেই। কারণ আজ প্রদ্যুৎ বদলে মহাশয় কংগ্রেস ছাড়ার পর সেটা একদম স্পষ্ট হয়ে গেল। প্রথম রানা গোসাই মহাশয়, তারপর দেখতে পারলাম আমরা ভূপেন বরা মহাশয়, এখন প্রদ্যুৎ বদলে মহাশয়। তো ওনাদের নেতৃত্ব নেই, ওনাদের নেতৃত্বের অভাব।
তাদের মধ্যে কোনো সমস্যা রয়েছে যার জন্য এত বরিষ্ঠ নেতৃবৃন্দরা ওনাদের দল ছেড়ে অন্য দলে যেতে বাধ্য হচ্ছেন। ইভেন সিটিং এমপিরাও ছেড়ে চলে যাওয়ার উপক্রম হয়েছে। সেটা ওনাদের গভীরভাবে বিবেচনা, আলোচনা, চিন্তন বৈঠক করা উচিত এবং ওনাদের যে সমস্যা রয়েছে সেগুলো ওনাদের ভিতরে ঠিক করা উচিত। কারণ আমরা দেখতে পাচ্ছি যে যত নির্বাচন আসছে তত আরো ভারতীয় জনতা পার্টি শক্তিশালী হচ্ছে এবং আমরা দৃঢ় বিশ্বাসী যে পূর্ণ বহুমতের সাথে ভারতীয় জনতা পার্টি আগামী দিনে আসামে সরকার বানাবে এবং আসামের যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন ওনার নেতৃত্বে আরো আমরা এগিয়ে যাব, আসামের আরো উন্নতি হবে এবং আরো আগামী দিনে বিরোধী শক্তি তো এখনই নেই, পরের দিকে তো আর থাকবে না বলে আমার সুপ্রজিতা, কংগ্রেস বা তৃণমূলকে আপনি এই মুহূর্তে ধরছেন না, অন্যদিকে এই যে এআইইউডিএফ বা অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের অবস্থানই বা কি রয়েছে? কারণ ইতিমধ্যে আমরা এআইইউডিএফ এর দেখেছি প্রার্থী তালিকা প্রকাশের পরও একটা ক্ষোভ কিন্তু এসেছে সামনে, টাকার কেলেঙ্কারি, যেমনটা কংগ্রেসের ক্ষেত্রে সবসময় অভিযোগ থাকে। এইসব দেখুন, এইসব তো পলিটিক্স এর পার্ট, ইলেকশনের পার্ট। আজ এইসব তো এবারে ইলেকশনে আমি নিজে চারজন ক্যান্ডিডেটের আমি পক্ষ নিয়েছি। আমার চারজনের মধ্যে তিনজন আমার ক্যান্ডিডেট পেয়েছে। একটা টাকার বিনিময় হয়নি, একটা টাকার বিনিময় হয়নি। তার দলের ভিতরে একটা শৃঙ্খলা রয়েছে ওনাদের। আজ এখন পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো ধরনের বিরোধ নেই এবং আমারও বিশ্বাস যে প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পরও কোনো ধরনের মানে বিশ্বজিৎ বলতে চাইছেন যে কংগ্রেস টাকা ছাড়াই টিকিট দিয়েছে? একদম নিঃসন্দেহে। আমাদের যেমন হুজাইতে দেখবে ঝিলি চৌধুরী টিকিট পেয়েছেন। দেখুন আরেকটা জিনিস হচ্ছে কি ওনাদের নেতৃত্বরাই বলছেন ওনারা কিভাবে কি যুব করেছেন। কংগ্রেসের আমরা কর্মী ডেভিড পত্র-পত্রিকায় ফুকনকে দেখতে আমরা প্রার্থী পাচ্ছি করেছি। তার নিজের সমষ্টিগুলোতে কি ছোটখাটো একটা হয়েছে। ব্যবসা করে, সে কিভাবে কোটি কোটি টাকা দেবে? সাগরিকা বরা যুব কংগ্রেসের, সে একজন গৃহিণী। কোথা থেকে টাকা দেবে? আজ ভালো নেতৃত্ব, যুব সমাজ, আইনজীবী বলুন, ডাক্তার বলুন, ইঞ্জিনিয়ার বলুন, শিক্ষিত উচ্চশিক্ষিত ব্যক্তিরা বলুন, কেউই আজ অন্যান্য দলের সাথে নেই। কারণ সবাই উন্নয়নের সাথে আছে এবং আমরা উন্নয়নে বিশ্বাস করি। আমরা আগে গুয়াহাটি কি ছিল, আজ গুয়াহাটি কি হয়েছে, আগে শিলচর কি ছিল, এখন শিলচর কি হয়েছে, আগে ডিব্রুগড় কি ছিল, এখন কি হয়েছে তা আমরা দেখতে পাচ্ছি। কিছুদিন পূর্বে মাননীয় প্রধানমন্ত্রী এসেছিলেন বরাক উপত্যকায় 24,000 কোটি টাকা স্যাংশন করে উনি প্রকল্প ঘোষণা করে গেছেন। সেখানের মধ্যে মিনি সেক্রেটারিয়েটের ওপেনিং হয়েছে, ফ্লাইওভারের ফাউন্ডেশন স্টোন লে করেছেন, হাই স্পিড এক্সপ্রেস মেডিকেল কলেজ হচ্ছে, এগ্রিকালচার ইউনিভার্সিটি হচ্ছে। তার জন্য আমরা বলতে চাই কি আমাদের যা যা পেয়েছি আমরা আশার থেকে বেশি পেয়েছি। আমরা এখন সময় হচ্ছে এই দলকে দেওয়ার। তাই আমিও বিশ্বাস করি যে বরাক উপত্যকার লোকরা দুহাত ভরে বর্তমান সরকারকে যাতে আরো উন্নয়ন চলতে থাকে সেজন্য এই সরকারকে আবার শাসন ক্ষমতায় আনতে হবে। আমিও অনেক বড় কংগ্রেসের লিডার ছিলাম, আমি কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট ছিলাম, আমিও রিজাইন দিয়ে তৃণমূল কংগ্রেসে এসেছি। কংগ্রেস গভর্নমেন্ট যে, কংগ্রেসের মানুষ যে, কংগ্রেসের দিল্লির লিডাররা যে ইলেকশনের আগে পয়সা টিকিট বিক্রি করে টিকিট দেয়, এটাকে স্বীকার করতেই লাগবে। তৃণমূল কংগ্রেসকে আমি যদি তৃণমূল কংগ্রেসের সবার ক্ষেত্রে তাই হয়েছে। শুনুন, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কিছু বলবো না, কারণ ইন্ডিয়া জুটে তৃণমূল কংগ্রেস কেন্দ্রে কংগ্রেসের সাথেই আছে। তৃণমূলের কথা বলছি না, কংগ্রেসের সাথেই আছে। বলছি কংগ্রেসকে এখনো সূত্রতে আমি তৃণমূল কংগ্রেস সম্বন্ধে কিছু বলবো না, কিন্তু একটা কথা বলে রাখি, আপনাদের পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস এবং আসাম তৃণমূল কংগ্রেসের মধ্যে পার্থক্য রয়েছে। আপনারা বিজেপির থেকে টাকা নিয়ে, বিজেপির ফান্ড নিয়ে আপনারা কিভাবে বিজেপি বিরোধী ভোট আপনারা ভাগ করতে পারেন কেটে কেটে, সেজন্য আপনাদেরকে এখানে হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে আপনারা প্রার্থী দিয়েছেন। শুনানেন, কংগ্রেস কি ডিল করে তারা প্রার্থী দিচ্ছে সেটা আগে স্পষ্ট করুন আপনারা। কংগ্রেস তৃণমূল কংগ্রেস একটি সিটও পাবে না। তৃণমূল কংগ্রেসকে হারানোর জন্য, কংগ্রেসের ভোট কাটার জন্য কৌশল প্রয়োগ করেছে। যেখানে ইউডিএফ মুক্ত আসাম হয়ে গেছে, সেখানে তৃণমূল কংগ্রেসের কোনো অস্তিত্ব আসামে নেই। যে আমরা মামাটি মানুষের সঙ্গে কাজ করি,
আমরা পশ্চিমবঙ্গে এবার বিপুল সংখ্যক ভোটে জিতবো। পশ্চিমবঙ্গের সাথে আসামের কংগ্রেসের তুলনা থেকে করবেন না। আমরা পশ্চিমবঙ্গের 40টা সিট দিয়েও কংগ্রেসের থেকে বেশি তৃণমূল কংগ্রেস এবার সিট দখল করবে আর বিরোধী আসন নেবে। এটাও দেখে নেবেন আপনি। 40টা সিটের টিকিট দিয়ে আমরা বিরোধী দল হিসাবে এবার গণ্য হব, সেটাও আপনারা দেখে নেবেন। পশ্চিমবঙ্গের সাথে আসামের কোনো ভৌগোলিক দিকে হোক, আর্থিক দিকে হোক, কোনো দিকে তুলনা হচ্ছে না। গতিকে পশ্চিমবঙ্গের কথা এখানে এনে লাভ নেই। সুপ্রজিৎ দা, আপনারা না, পশ্চিমবঙ্গ ভালো আছে, আপনারা আপনাদের তৃণমূল বক্তব্য কংগ্রেস শুনে করবেন, ভারত পশ্চিমবঙ্গে সরকার বাইরে বিজেপি নাকি? আপনাদের বলছি যে আপনাদেরও যে না, না, আপনি অবস্থা বলুন ভালো না। সেটাও কিন্তু দল আমাদের যার নয় থেকে বেরিয়ে পশ্চিমবঙ্গে। আসে, গতিকে বাইরে আসামে সেই পশ্চিমবঙ্গে দল যদি দুদলেরই তৃণমূল না একটি থাকে আদর্শগত আসামে কি লড়াইয়ে করবে ওনারা তৃণমূল? ব্যস্ত রয়েছেন। আরে সেখানে তৃণমূল আমার মনে সেকেন্ড হয় লার্জেস্ট এখানে পার্লামেন্টারি খুব সম্ভবত দুজনই আসামে ওনারা কংগ্রেস দুদলের এবং বিজেপির বিরুদ্ধে লড়াই আমাদের চলবে, এমপি মধ্যে লড়াই চলবে। ভারতবর্ষের এবং সেকেন্ড এই যুদ্ধে, লার্জেস্ট। এই লড়াইতে আমরা কংগ্রেস তৃণমূল 80 কংগ্রেস এখানে 80টি আসন নিয়ে টিকিট এবার দিয়েছিলাম পূর্ণ বহুমত পঞ্চায়েত নিয়ে ইলেকশনে সরকার গঠন করবে। যে কংগ্রেস এবং বিজেপির মধ্যেই সেটা লড়াই। সেটা বিজেপি বলতে আমি বলছি যেটা নতুন সমস্ত কংগ্রেস, আশু, এজিপি সব যারা আলফা সালফা নিয়ে গঠিত যে আসামের বিজেপি, এই বিজেপির সঙ্গে একদম একদম বিশুদ্ধ কংগ্রেসের লড়াই হবে এবং এই লড়াইয়ে কংগ্রেস 80টি আসন নিয়ে জিতবে। গতিকে এখানে হিমন্ত বিশ্ব শর্মার করিশ্মা, মোদির করিশ্মা এখানে চলবে না। আপনারা নিশ্চিন্তে থাকুন, কংগ্রেসের এবার সরকার হওয়া 100% নিশ্চিত। আর সুপ্রজিৎ দা, বেশি দিন নেই, 4 মে সুপ্রজিৎ দা, তারিখে এই যে একশোবার আত্মবিশ্বাস, উনি যা বলছেন পরিষ্কার হয়ে যাবে। সেটা উল্টাটা আমি বলছি। আমরা 100% কনফিডেন্ট কি আমরা এই মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে আসাম যেভাবে এগিয়ে যাচ্ছে, আবার আসাম এগিয়ে যাবে এবং আরো 5 বছরের জন্য সরকার গঠন হবে এবং আমরা এইভাবে উন্নয়ন দেখতে পারবো। একইভাবে উন্নয়নের ধারা বজায় থাকবে, কোনো দেখুন, ধরনের বৈষম্য থাকবে না, আপনারা হয়তো ছলচাতুরি করে জিতবেন, সম উন্নয়ন কিন্তু হবে। যদি বলবেন যে উন্নয়ন করেছেন সেই ব্যাংকের টাকার মতো আপনি ধার নিয়ে উন্নয়ন করে আমাদের আসামবাসীকে জন্মের পরেই 40,000 টাকার দেনার ওপরে একটা বাচ্চা জন্মাচ্ছে, একে উন্নতি বলে না। উন্নতি করতে গেলে সব দিকে কাজ করতে হয়, ইনফ্রাস্ট্রাকচার উন্নতি করতে হয়। শুধু মেডিকেল কলেজ করলে হবে না, মেডিকেল কলেজের ইনফ্রাস্ট্রাকচার কী আছে, তাতে ডাক্তার কত আছে। আজকে রাস্তা করেছে, আমি সকালবেলা দেখছিলাম কোনো একটা কন্ট্রাক্টর কোনো একটা ব্রিজ ওপেন করেছে, সেই ব্রিজটা চারিদিকে ভেঙে তছনছ হয়ে গেছে। আজকে পিডাব্লিউডি টেন্ডার হয়, কয়েকটা 4-5টা কন্ট্রাক্টর ঠিক করে যে কে টেন্ডার পাবে, আর পিডাব্লিউডির অফিসার রিটায়ার করার পরে 5 বছর অবধি সেম পোস্টে আবার চিফ ইঞ্জিনিয়ার থাকে। আপনাদের দুর্নীতিটা একদম পাহাড় সমান দুর্নীতি হয়ে গেছে, এটা নিয়ে কথা বলে লাভ নেই। হয়তো আপনারা ছলচাতুরি করে আবার গভর্নমেন্ট করবেন, কিন্তু আমি একটাই রিকোয়েস্ট করছি যে এবার আপনারা গভর্নমেন্ট করার পর দেখবেন যে এরপরে যদি কেউ আসে, কেন এরপরে বিরোধী দল অভিজিৎ দা হিসেবে স্বীকার আমরাই করছে যে আসবো। বিজেপি ক্ষমতায় আসছে। সুপ্রজিৎ দা, গৌতম রায়ের সামাজিক কল্যাণ বিভাগের কেলেঙ্কারি, উন্নয়ন করা দল বিশ্বজিৎ দা, সরকার খোকন ক্ষমতায় বড়ার আসবে, কেলেঙ্কারি, অজন্তা কারণ নিয়োগের আমরা জানি কেলেঙ্কারি, যে সমাজ কল্যাণ বিভাগে যত এবং ধরনের বিভিন্ন গভর্নমেন্ট যারা বেনিফিট ডাইরেক্ট দুর্নীতি করে কংগ্রেস থেকে দুর্নীতি করেছেন তারা এবং বিজেপিতে আছেন, সেই দুর্নীতির দায় কিন্তু বিজেপিকেই নিতে হবে, কংগ্রেস নিবে না, কারণ কংগ্রেসে তারা এখন কোনো জায়গা নেই। এবং সেই তার বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে কংগ্রেসে যারা দুর্নীতি করেছে তারাই এখন বিজেপির বিজেপি দলের হর্তাকর্তা, বিধাতা, মুখ্যমন্ত্রী থেকে মন্ত্রী, সাংসদ, বিধায়ক। গতিকে দুর্নীতিগ্রস্ত সরকার হচ্ছে হিমন্ত বিশ্ব শর্মার সরকার। তিনি একজন দুর্নীতিগ্রস্ত, তারা সিন্ডিকেটের পয়সা তারা মেরে তারা 100 টাকার জিনিসপত্রের দাম 500 টাকা হয়ে গেছে। নিজের রাজনৈতিক যার জন্য মুনাফার আজকে জন্য আপনাদের কংগ্রেস পার্টিটা শেষ হচ্ছে, এই লক্ষ্মীপুরের জন্য এই কথাটা বলুন। আমাদের পার্টি শেষ হচ্ছে না, আজকে আমাদের পার্টি কংগ্রেস গভর্নমেন্টটা গেছে হচ্ছে লক্ষ্মীপুরের জন্য, এই কথাটা আপনাদের স্বীকার করতে হবে যে কাজিরাঙা গন্ডারকে শেষ করে যাচ্ছে লক্ষ্মীপুরের আর ওর জন্য আজকে কংগ্রেস হারিয়েছে। যারা ক্লিন ফেস একটা চেহারা রয়েছে, যারা নেতৃত্ব দিচ্ছেন, তারা কিন্তু কংগ্রেস দলেই আছে। এবং এবার আপনাদের বিদায় নিশ্চিত। আপনারা স্টুডিওতে বসে লম্পজম্প করে লাভ নেই, আপনারা ধর্মের রাজনীতি করে আপনারা মানুষকে বহুতবার ঠকিয়েছেন, বারে বারে 10 বছর ধরে আপনারা ঠকাচ্ছেন। আমার সময় যেহেতু একেবারে শেষের দিকে, তাই আমাকে থামাতেই হচ্ছে প্রত্যেককেই।
আমি থামাবো বিশ্বজিৎ দাকে এবং তার সাথে শুভ্রজিৎ দাকেও আমি থামাবো। আমি তিনজনকেই ধন্যবাদ জানাবো আমার সাথে আজকে সাফ কথাতে থাকার জন্য। তবে এই যে হিমন্তের হাওয়া, সেই হাওয়া থেকেই তাহলে কংগ্রেস উঠবে, আজকে এই নিয়েই ছিল আমাদের টপিক সাফ কথার, যেখানে প্রতিটা রাজনৈতিক দলই তাদের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী, কিন্তু কে জিতবে আলটিমেট, শেষ হাসিটা কার, দিসপুরের কুর্সি কার, সেটা বলবে সময়। তবে বিজেপির প্রার্থী তালিকা নিয়েও কিন্তু ক্রমশই বাড়ছে জল্পনা, ক্রমশই বাড়ছে উত্তাপ। কি হবে, কি হতে চলেছে, ভোট ভবিষ্যতের জন্য অপেক্ষা করতে হবে আরো কয়েকটা মাস। তবে এখানে শেষ করবো আজকে সাফ কথা। প্রত্যেকেই ভালো থাকবেন এবং দেখতে থাকবেন সংবাদ। নমস্কার।